ব্যস্ত পায়ে দরজা খুলে দিল। দরজার সম্মুখে সায়রা অধরে হাসি বজায় রেখে দাঁড়িয়ে আছেন। পরিপাটি শাড়ি পরা, চোখ মুখে লেপ্টে রয়েছে একরাশ মুগ্ধতা। দেখে মনে হয় না তার এত বড় ছেলে আছে। আর সে ইউনিভার্সিটিতে পড়ে। বয়সের ছাপ এখনো সুন্দরী নারীর দেহভাগে বসতি স্থাপন করতে সক্ষম হয়নি। এখনো 20 বছর যুবতী নারী মনে হয়। এমন সময় একসময় চাচিকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল হ্যাভেন। তবু সামান্য হেসে জিজ্ঞেস করল, কিছু বলবে কাকিমা? সায়রা মুচকি হেসে মৃদু স্বরে বলল, তোমার বউয়ের সাথে কথা বলতে আসলাম, সময় স্বল্পতার জন্য আলাপ করতে পারিনি। হ্যাভেন মাথা নেড়ে সম্মতি জানায় শান্ত কণ্ঠে বলল, তোমরা কথা বলো, আমি একটু আসছি। বলেই মোবাইলটা হাতে তুলে অন্য হাত ট্রাউজারের পকেটে গুজে দিল। ছোটের কোণে হাসি ফুটিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুমে ঢুকে সায়রা দেখলেন ওরু বিছানার পাশে চুপচাপ বসে আছে, হাতে একটা বই। বইটা হ্যাভেনের বইয়ের তাক থেকে সময় কাটানোর জন্য নিয়েছে। সায়রা ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় ওর পাশে বসে পড়লেন। ওর বইটা পাশে সরিয়ে সায়রার দিকে তাকালো, চোখে কৌতূহল এবং সামান্য অস্বস্তি। অরুর গালে হাত রেখে সায়রা গভীর দৃষ্টিতে কিছুক্ষণ অরুর মুখবিরর পর্যবেক্ষণ করলেন। স্মিত হেসে বলে উঠলেন, তুমি তো দেখতে ভারী সুন্দর। হ্যাভেনের পছন্দ আছে বলতে হবে। এমনি এমনি আমাদের হ্যাভেন তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়নি। অরু কিঞ্চিত লজ্জা পেল, জোরপূর্বক হাসার চেষ্টা করলো, কিছু বলল না। আমাকে চেনো? অরু মাথা নেড়ে না বোঝালো। আমি হ্যাভেনের কাকিমা, তার ছোট চাচার বউ, সায়নের মা। তুমিও আমাকে কাকিমা বলে সম্বোধন করতে পারো। অরু এবারও নিশ্চুপ। কি বলবে সে? বলার মতো কিছু থাকলে তো বলবে, তবে জিজ্ঞাসা করার মতো অনেক কিছুই মস্তিষ্কের ভেতর দাপাদাপি করছে। কিন্তু এখন সেসব কথা জিজ্ঞেস করা উচিত হবে বলে মনে করছে না। মনে দ্বিধা কাজ করছে অরুকে চুপ থাকতে দেখে। সায়রা নিজেই বললেন, তুমি কি সবসময় চুপচাপ থাকো, কারো সাথে কথা বলো না? আমি আশায় অস্বস্তি অনুভব করছো কি? অরু দুরন্ত চঞ্চল কণ্ঠে জবাব দিল, না, তেমন কিছু না। আসলে আপনাদের কাউকে সেভাবে চিনি না, তাই। বুঝতে পেরেছি, চিন্তা করো না, আস্তে আস্তে সব জড়তা সংকোচ ভেঙে যাবে। অরুর মধ্যে কোনো ভাবান্তর হলো না, চুপ করে আছে। সায়রা একটা হাত অরুর হাতের উপর রাখলেন। অরু চমকে ওঠে, চক্ষুদার প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে সায়রার দিকে। অরুর চাহনি দেখে স্বল্প হাসলেন সায়রা, কোমল স্বরে বলে উঠলেন, সংসার মানে শুধু ভালোবাসা না, অনেক দায়িত্ব। আবার ভালোবাসা না থাকলে সেই সকল দায়িত্ব কর্তব্য যথাযথ সম্মানের সহিত পালন করা যায় না। তুমি বুঝতে শিখেছো অরু, জীবনের চলতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। হ্যাঁ, ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু মানিয়ে নেওয়া ততটাই সহজ নয়, অনেক কঠিন। এতটুকু বলে সায়রা তপ্ত শ্বাস টানলেন। অরু চুপ করে শুনছিল, তবে মুখে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া নেই। চোখের পলকিন চাহনি বুঝিয়ে দেয় সে মনোযোগী দিচ্ছে। মাঝে মাঝে মাথা নেড়ে সায়রার কথার সায়ও দিচ্ছে, যদিও ভেতরে বিরক্তি ধীরে ধীরে জমা হচ্ছিল। সায়রা অদরে হাসি ফুটিয়ে মুখবিরর সিরিয়াস করে নরম গলায় পুনরায় বললেন, হঠাৎ বিয়ে হয়ে যাওয়ায় তুমি হয়তো হ্যাভেনকে মেনে নিতে পারছো না, এটা স্বাভাবিক। প্রাপ্ত বয়সের মেয়ে তুমি, তোমার পছন্দ অপছন্দ থাকতে পারে। জানি না তোমার কোনো পূর্বে পছন্দ রয়েছে কি না, তবে এতটুকু বলতে পারি, হ্যাভেনকে বিয়ে করে তুমি ঠকে যাওনি। এই পর্যায়ে ওর মুখভঙ্গি বদলে গেল। চোখ দুটো ছোট ছোট করে ফ্রিকুচকে ফেলল, চড়া গলা জানতে চাইল, আপনি একজন মেয়ে হয়ে কিভাবে বলছেন আমাকে ঠকানো হয়নি? রূপে গুণে কোন দিক দিয়ে কমতি রয়েছে আমার? বয়সও বেশি না, তাহলে পূর্বে বিবাহিত পুত্র সমেত এক বাচ্চার বাবার সঙ্গে বিয়ে দেয়া, এটা কি আমার প্রতি অন্যায় নয়? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? মেনে নিতে পারতেন এসব? সারা থমথমে খেয়ে যান, এদিক ওদিক নজর ঘুরান, কথা ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে এসে পাল্টা প্রশ্ন ছিলেন, তুমি কেন বিয়ে করেছো? তোমাকে বিয়ের জন্য বলা হয়েছে, জবরদস্তি তো করা হয়নি। তুমি স্বেচ্ছায় বিয়েতে মত দিয়েছো। চাইলে তুমি বিয়ের জন্য মানা করে দিতে পারতে, পরিবার বেশি জোরাজুরি করলে পালিয়ে যেতে পারতে। যেহেতু প্রাপ্তবয়স্ক, আইনের আশ্রয় নিতে পারতে। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার রয়েছে তোমার। বার কয়েক পলক ঝাপটায়
হতবাক হয়ে চ্যাপ করে তাকিয়ে থাকলো। সারার কথাটা ফেলে দেওয়ার মতো না, যুক্তিসঙ্গত। কিছুক্ষণ চুপ থেকে কিয়ৎকাল পর তাচ্ছিল হেসে অরু জানালো, কি জানেন তো কাকিমা, আমাদের জীবন অনেক সময় এমন কিছু পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে থাকে, হয় সেই পরিস্থিতির সাথে লড়াই করতে হয়, নয়তো সেই পরিস্থিতি মেনে নিতে হয়। আমি সেকেন্ড অপশনটা চয়েস করেছি, ইচ্ছে করে না, বাধ্য হয়েছি আমি। সারা গভীর দৃষ্টিতে তাকায় অরুর কোমল স্নিগ্ধ মুখশ্রীর দিকে। সেতে হাসি নেই, আছে শুধু হতাশা। অরুর হাঁচা মুঠোয় শক্ত করে ধরলেন অত্যন্ত শীতল গলায়, বললেন, তুমি কেন বিয়েতে বাধ্য হয়েছো জানতে চাইবো না, শুধু এতটুকু বলবো, হ্যাভেন ভালো ছেলে, ভালো না খুবই ভালো ছেলে, যে কোনো মেয়ের স্বামী হওয়ার জন্য পারফেক্ট। সে ভীষণ একরোখা জেদি ছেলে, নিজের ছাড়া কারো কথায় তেমন পাত্তা দেয় না, তবে আপনজনের কথার গুরুত্ব অবশ্যই দেয়। আমরা ছাড়া তার আপন বলতে কেউ নেই। হ্যাভেনের জীবনের একটা ঘন কালো অন্ধকার আচ্ছন্নত ভয়ঙ্কর অতীত ছিল। ছেলেটার চোখের সামনে পুরোপুরি ছন্নছাড়া হয়ে গিয়েছিল, যার রেশ অন্ধকার কেটে যাওয়ার পরও জীবনে ক্ষুদ্র গাছের অঙ্কুরিত ডালপালার ন্যায় রয়ে গিয়েছিল। আমরা তাকে সামলাতে পারছিলাম না। সেই মুহূর্তে টুটুলি ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। টুটুলকে আঁকড়ে ধরে ছেলেটা স্বাভাবিক জীবনের পদার্পণ করতে সক্ষম হয়েছে। বাইরে তাকে দেখতে কঠিন মনে হলেও ভেতরে কোমল কোষের মতো নরম। হ্যাবেন নামক গুরুগম্ভীর ছেলেটা ভালোবাসার কাঙ্গাল, সহজে মুখ ফুটে কিছু বলে না, সকলের সামনে রাগী লুক নিয়ে থাকে। তুমি তাকে ভালোবেসে একটু যত্ন দিও, দেখবে সে তোমাকে হৃদয়ের রানী করে রাখবে। জানো তো, ভালোবাসা এমন এক শক্তি যার মাধ্যমে সবচেয়ে নিকৃষ্টতর মানুষকে বেশি ভূত করা সম্ভব। সেখানে হ্যাভেন তো খাঁটি সোনা। অরু মনোযোগ সহকারে সকল কথা শ্রবণ করলো। তবে কথাগুলোর কতটা আমলে নিয়েছে কিংবা আদতেও কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করেছে কিনা ওর মুখবিরোর দেখে বোঝা যাচ্ছে না। ওর মুখশ্রীতে এখন গুমট ভাব। সায়রার জ্ঞান গর্ভ কথাগুলো ক্রমশ একঘুয়ে লাগতে শুরু করলো অরুর কাছে। ঠোঁটের কোণে সামান্য কুঞ্চন যা সে চেপে রাখার চেষ্টা করছে। একবার মনে হলেও মেজাজ সহিত মুখের উপর জবাব দিয়ে দিবে। কাকিমা এবার থামুন, আর শুনতে পারছেন এইসব ইমোশনাল কথাবার্তা। যেখানে আমার অনুভূতির কোনো মূল্য দেয়নি, সেখানে অন্য কারো দুঃখের গল্প শোনার ইচ্ছা বা রুচি কোনোটাই নেই আমার। কিন্তু অরুর শিক্ষিত ভদ্রতা এবং সায়রার প্রতি সম্মানবোধ তাকে সেটা বলতে দিল না। সায়রা যখন কথা শেষ করলেন, অরু তখন একটা দীর্ঘশ্বাস ফেলল। অরুর মুখে ভদ্রতার হাসি ফুটিয়ে বলে, ঠিক বলেছেন কাকিমা, আমি চেষ্টা করব সবকিছু মেনে নিয়ে আমাদের সম্পর্ক স্বাভাবিক করার। সায়রা চোখেও হাসলেন। অরুর মাথায় স্নেহময় হাত বুলিয়ে দিলেন, কিন্তু অরুর চোখে এক ধরনের ক্লান্তি এবং মনের মধ্যে এক গভীর বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। ড্রয়িং রুমে সোফায় বসে হ্যাভেন কিছু ছবি দেখছে। ফোনের গ্যালারিতে একটার পর একটা ছবি দেখে চলেছে, তবে হিসেব মিলছে না। মনে হচ্ছে মাঝখানে কোনো এক মুহূর্তের ছবি স্কিপ করে গিয়েছে। ঠোঁটে ঠোঁট চেপে নিগুড় চাহনিতে পর্যবেক্ষণ করে চলেছে ভাবুক চিত্তে। কিছুক্ষণ মৌন স্থিরতায় কাটল। কোনোভাবে কোনো সুরাহা পেল না। দীর্ঘশ্বাস ছেড়ে রিমোট দিয়ে টিভি অন করলো। ছবির মতো একের পর এক চ্যানেল পাল্টালো। টিভি দেখায় মন বসছে না। বিরক্ত ভঙ্গিতে নাক মুখ বিকৃত করে উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে হ্যাভেন ছাদে চলে এসেছে। পায়ের ধীর লয়ের শব্দ ছাদের নির্জনতায় এক অদ্ভুত প্রতিধ্বনি তুলছে। হ্যাভেন ছাদে এসে রেলিং ঘেঁষে দাঁড়িয়েছে। তার চোখের চাহনি যেন নিগুড় ও রহস্য ভরা। গভীর কোনো চিন্তা বা যন্ত্রণার আধার। কপালটা খানিকটা কুঁচকে আছে। ঠোঁটের কোণায় এক ফোঁটা নোনা জল ঝুলে আছে, যা তার দুঃসহ অবস্থাকে আরো বেশি প্রিয়কট করেছে। রাত কিংবা দিনের কোনো মিশ্র অনুভূতি হ্যাভেনের চারিপাশে ছড়িয়ে রয়েছে। একটা সময়হীন পরিবেশ মনে হচ্ছে। আকাশের অদ্ভুত আভা তার মুখের ছায়া আলোতে যেন এক রসময় চিত্র তৈরি করেছে। হ্যাভেন ছাদের এক কোণে বসে থাকা স্টোর রুমের দিকে অগ্রসর হয়। চোখে আটকে থাকে বড় রকমের
তালার উপর, যেটা দরজার সম্মুখে সুন্দর করে ঝুলে রয়েছে। পকেট হাতে চাবি খুঁজে পর মুহূর্তে মনে হলো চাবি তো পকেটে নেই। ঘরে ফিরে চাবি আনার জন্য ইচ্ছে হলো না। দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলো কিয়ত পরিমাণ। অন্ধকারে অদৃশ্য হয়ে থাকা ঘরটার চৌকাঠ যেন তাকে ডাকছে, অথচ সে দ্বিধাগ্রস্ত। তার দৃষ্টি তীক্ষ্ণ, সন্দেহ মিশ্রিত, আবার বিষণ্ণতা ভারাক্রান্ত। মনে হচ্ছে ঘরটা ভেতরে এখনো অজানা কিছু আছে, তবে তা জানার ইচ্ছে আর ধৈর্য কুলাচ্ছে না। পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছিল, কাঙ্ক্ষিত কিছু দেখা পায়নি। আর বুঝতে ইচ্ছে করে না, অজানা ভয়, রাগ, যন্ত্রণা একসঙ্গে মনকে বিষিয়ে তুলেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে কত শত চিন্তায় বিভোর অরু। মস্তিষ্কের ভেতর সৃষ্টি হওয়া প্রশ্নগুলো ভেবেছিল সারকে জিজ্ঞেস করবে। প্রশ্নগুলো ঠোঁটের জগায় রয়ে গিয়েছে, জিজ্ঞেস করা হলো না, আর উত্তর পাওয়া হলো না। অরু ভাবুকতা সমেত দূর নীলিমাতে চোখ দুটো স্থির করে রেখেছে। জাগর জাগর গভীর চোখ ক্ষুধায় ওই নীলিমাতে আটকে তার উত্তর খুঁজছে, যেন সেগুলো ভেতরে লুকিয়ে থাকা নিগুড় চিন্তা আর বিষণ্ণতার প্রতিফলন। নিঃশব্দে একটা ব্যথা বহন করছে চোখের পাতা। ললাটের প্রগাঢ় ভাঁজ ফেলে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে কিছু সময় একা থাকা জরুরি। হয়তো তার ভেতরে যে শত শত প্রশ্ন জমা হয়ে আছে, সেগুলো সঠিক কোনো উত্তর পাবে না। তবে গভীরভাবে চিন্তা করলে ক্ষতি কি? ছুঁচে সামান্য আটোসাটো, যেন কোনো কথা না বলে চুপচাপ নিজের এলোমেলো ধ্যানে ডুবে আছে। হ্যাভেন ব্যস্ত কদমে রুমে প্রবেশ করলো, চারিপাশে চোখ বুলিয়ে নিল। জানালার পর্দা অল্প নড়ে উঠেছে বাতাসের হালকা ছোঁয়ায়। পুরো রুম জুড়ে একটা ভারী নিঃশ্বাস, নীরবতা বিরাজমান। হ্যাভেনের মনটা অজানা উদ্বেগে টান টান হয়ে উঠল। ভেতরে কোথাও একটা অস্থিরতা কাজ করছে, তবে তা বাইরে প্রকাশ করতে চাইল না। নিজেকে সংযত করে দ্রুত ব্যালকনির দিকে এগিয়ে গেল। ব্যালকনিতে গিয়ে হ্যাভেনের দৃষ্টি পড়ল অরুর দিকে। বিষণ্ণ ভগ্ন হৃদয়ে অরুকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে হ্যাভেন ফ্রিকুচকে ফেল। এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালো, পলকহীন এক দৃষ্টিতে তাকে থাকলো অপ্রত্যাশিত কিছু সুপ্ত অনুভূতি মেশানো সম্মুখের নারীর দিকে। অরু তখন আপন ছন্দে ঠায় দাঁড়িয়ে হ্যাভেনকে খেয়াল করেনি। অরুর মনোযোগ আকর্ষণের লোকে হ্যাভেন গলা খাকারি দিল। অরু তৎক্ষণাৎ চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায়। এতক্ষণ সে নিজের একান্ত জগতে বন্দী ছিল। হঠাৎ ফিরে তাকিয়ে তার চোখে ধরা পড়ল হ্যাভেনের থমথমে মুখমণ্ডল। দেখেই এক ধরনের বিরাট বিরক্তির মুখে ফুটে উঠল হ্যাভেনে। থম মেরে চুপচাপ দাঁড়িয়ে রইল, গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো নববধূর দিকে। অরুকে এভাবে দেখে হ্যাভেনের মনের ভেতর কিছু একটা যেন ভেঙে পড়ল, তবে সে সূক্ষ্ম অনুভূতিকে চেপে রাখল। অরুর কাজল দেওয়া চোখে অদ্ভুত এক মায়া আর অসহায়ত্ব তার ভেতরে থেকে ঝাঁকি দিচ্ছিল, কিন্তু মনের সেই টান অনুভব করে অরুকে ছুতে দ্বিধাবোধ করছে। কিছু সময় দাঁড়িয়ে থেকে হ্যাভেন হঠাৎ ফ্রিকুচকে গম্ভীর কণ্ঠে বলে উঠছে, শীতল বাতাসে ঠান্ডা লেগে যাবে। এভাবে এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? কি হয়নি সেটা বলুন। হ্যাভেন অরুর রাগের কারণ বুঝতে পারলো, বুঝেও আশাপূর্ণ প্রতিক্রিয়া দেখালো না। নিজের অস্থিরতা চাপা দিয়ে হ্যাভেন ধীরে ধীরে অরুর নিকট আরেকটু এগিয়ে এসে দাঁড়ায়। অরু নজর ফিরিয়ে নেয়, দৃষ্টি রাখলো ব্যালকনির গ্রিলে। অরুর নির্লিপ্ততা হ্যাভেনকে আরও কৌতূহলী করে তুলল। বাইরে নজর রেখে গভীর ভারী স্বরে বলে উঠল, মানুষের জীবন অতি ক্ষুদ্র অরু। সময় আমাদের হাতে যতটুকু আছে তাতে প্রতিটি মুহূর্ত কাজে লাগানো উচিত। জীবনের প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। সময় থাকতে চলার পথে বুঝে শুনে প্রতিটি কদম ফেলা আর সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। সময় পেরিয়ে গেলে তখন আফসোস করা ছাড়ার কোনো উপায় থাকে না। আমি বুঝতে পারছি তোমার ইচ্ছের বিরুদ্ধে ঘটে যাওয়া সম্পর্ক হয়তো এখনও তোমার হৃদয়ে ভার হয়ে আছে, তবে এটা রেশ কদিন থাকবে জানি না। আমি তোমাকে সময় দেব। ভেবো না আমার সঙ্গে থাকবে কিনা সেটার জন্য। সময় দিচ্ছে আমাকে মেনে নেওয়ার জন্য। না মানলে সমস্যা নেই, আমার থেকে মুক্তি তুমি পাবে না। বাকি জীবন আমার মতো, তোমার ভাষ্য মতে অসহ্যকর বচ্চার লোকের সঙ্গে কাটাতে হবে। হ্যাভেনের বিদ্যুৎ স্বরে কাট জবাবে অরু পিট পিট করে চেঁচাচ্ছিল, হাসে। তার কণ্ঠে কোনো উষ্ণতা ছিল না, ছিল কাঠিন্য ভাব। অরু একদম স্পষ্ট সোজাসুজিভাবে বলল, মুক্তি পাওয়ার আশা তো করি না। সময় আর ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাব। তা আপনাকে মেনে না নিলে কি আমার উপর মেন্টালি
প্রেশার ক্রিয়েট করবেন? শেষের কথাটা অরু ব্যঙ্গাত্মক করে বলে উঠল। হ্যাভেন কিঞ্চিত মুচকি হাসলো, কিন্তু সেই হাসির মধ্যে একটা রহস্য লুকোনো ছিল, যেন সে অরুকে চ্যালেঞ্জ করছে কোনো ভয়ঙ্কর খেলায়। পুরো দৃষ্টিতে অরুর পানে চেয়ে হ্যাভেন শান্ত গলায় জবাব দিল, হৃদয় জয় করার জন্য চাপ নয়, বরং বোঝাপড়া আর ধৈর্যের প্রয়োজন। কথাটা কি ছিল জানা নেই, তবে অরুর ভাঙা হৃদয় স্বল্প ভালো লাগার সুখকর অনুভূতি দোলা দিয়ে যায়। চোটে চোটে চেপে অরু নিশ্চুপ রইল। লম্বা লম্বা শ্বাস টেনে বার কয়েক পলক ঝাপটায়। হঠাৎই মুখভঙ্গি বদলে গেল। তিরিক্ষি মেজাজের সহিত বলে উঠে, আপনি এখানে কি করছেন? হ্যাভেন চক্ষুদয় ছোট ছোট করে তাকায়, ফিরছে জিজ্ঞেস করলো, তুমি কি ভেবেছ রাস্তায় থাকবে? আমাকে বিয়ে করার সুবাদে আমার সব কিছুতে সমান অর্ধেক ভাগ পাও বলে এই ঘরটাকে শুধু তোমার একার? আমি যেখানে খুশি যেতে পারি, থাকতে পারি। অরু মুখ পাকায়, মনে মনে ভিঞ্চি কাটল। কোনো প্রত্যুত্তর করতে পারল না। হ্যাভেনের এই স্বাভাবিক কিন্তু কটাক্ষ মিশ্রিত কথাগুলো তাকে অস্বস্তিতে ফেলল। হ্যাভেন কিছুক্ষণ তাকিয়ে থাকলো অরুর দিকে, তারপর গলা পরিষ্কার করে একটু নরম স্বরে বলে, একা একা এভাবে চুপচাপ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? পা ব্যথা করবে তো? অরু এবার শিকুচকে তাকালো। মুখমণ্ডল জুড়ে বিরক্তির আভা ফুটে উঠে রয়েছে। অবাক হওয়ার ভান করে কটাক্ষ করে বলল, আপনি এত ভাবেন আমার জন্য, এত চিন্তা করেন, তাহলে বিয়ে করার সময় আপনাকে আমার পছন্দ নাকি জিজ্ঞেস করেনি কেন? আপনি বিয়েটা না করলে আপনাকে বিয়ে করতে হতো না, এত ঝামেলা পোহাতে হতো না আমায়। অরুর গলা কেঁপে উঠলো। কথা বলতে বলতে তার চোখে জল জমতে শুরু করলো, তবে সে নিজের দুর্বলতা কারো সম্মুখে প্রকাশ করতে নারাজ। হ্যাভেন দেখার আগেই চোখের জল কোনোভাবে আড়াল করার চেষ্টায় চালালো। বিশেষ লাভ হলো না। হ্যাভেন ঠিকই দেখে নিয়েছে ওর কান্না মিশ্রিত আখি যুগল। হ্যাভেন নিগড় চাহনি নিক্ষেপ করলো অরুর মুখবিররে। সবকিছু বুঝেও কিছু স্বীকার করতে চাইছে না। হ্যাভেন হঠাৎ একটু এগিয়ে এসে একদম অরুর শরীর ঘেঁষে দাঁড়ালো। অরু হতবিহ্বল হকচকানো দৃষ্টি তুলতে হ্যাভেন শীতল গলায় বলল, তুমি আমার থেকে দূরে থাকতে চাও তাই না? কিন্তু তুমি কি জানো তোমার এই দূরত্বটা আমাকে কষ্ট দেয়? অরুর মাথা ভন ভন করছে, বলার মতো কথা খুঁজে পেল না। এই অসহ্যকর লোকটার আবার কি হলো? এতক্ষণ তো ঠিকই ছিল। অরু পেল হাতে হ্যাভেনের বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চাইল, সক্ষম হলো না। পিনপিনে নীরবতা বিরাজমান পরিবেশটা যেন আরো বেশি গুমোট রূপ ধারণ করেছে। হ্যাভেন আরেকটু ঘনিষ্ঠ হয়ে অরুকে ফ্রিলের সঙ্গে চেপে ধরল। হ্যাভেন যেন কোনো এক ঘরের মধ্যে চলে গিয়েছে। অরু নেত্রতে বড় বড় করে চেয়ে থাকলো। হ্যাভেন মুখটা অরুর বিস্ময়কর মুখশ্রী আরো কাছাকাছি নিয়ে আসে, অতঃপর আবেগ সমেত আকুলতা ঢেলে হিসিসি জানালো, আমি জানি তুমি আমাকে এখনো মেনে নাওনি। তুমি বা কেমন করে মেনে নেবে? এই সম্পর্কটা তো তোমার ইচ্ছের বিরুদ্ধে তৈরি হয়েছে, কিন্তু আমি চেষ্টা করছি সব কিছু স্বাভাবিক করার। আর আমি জানি তুমি একদিন আমাকে ঠিকই বুঝবে। ভয় তো অন্য জায়গায়। যতদিনে তুমি আমাকে বুঝতে পারবে ততদিনে আমি যদি না থাকি। আমি বড্ড একা ওর পাখি। আমার হাতটা শক্ত করে ধরার মতো কাউকে চাই। আমার মন খারাপের দিন একটা ভরসাযোগ্য বুক চাই। আমার কষ্টের কথা বলার জন্য বিশ্বস্ত একজন ব্যক্তিগত সঙ্গী চাই। আমার যন্ত্রণা লাঘব করার জন্য শান্তিপূর্ণ একটা নরম কোল চাই। সে একজন যদি তুমি হও, তাহলে কি খুব বড় অন্যায় হয়ে যাবে? অরু ভাবুকতা চিত্তে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। এক সত্তা সম্মুখের পুরুষের কথাগুলো বিশ্বাস করতে চাইছে, আরেক সত্তা সেটার ঘোর বিরোধিতা করছে। এই মুহূর্তে বজ্জাত লোকের ইমোশনাল হৃদয় নাড়া দিয়ে উঠল কেন? অরুর প্রতি এত সুগভীর আবেগ হঠাৎ করে কোথা থেকে উদয় হলো? অরুর গলায় কথাগুলো আটকে গেল। সে বুঝতে পারছে না কি বলবে। শীর্ণকায় হ্যাভেনের কথাগুলো নাজুক মেয়েটার ভগ্ন হৃদয় নাড়া দিল, কিন্তু কিছু সময় হ্যাভেনের সুগভীর ভরসা ভাষা চক্ষু জোড়ায় নিজেকে হারিয়ে ফেলা অরু শুষ্ক ঝোঁক গেল। পীরক ঠোঁট নেড়ে মিহি স্বরে বলল, সবে তো আমাদের পথ চলা শুরু হয়েছে, এখনো আমার আপনাকে চেনা বাকি, জানা বাকি। আগে ভালো করে আপনাকে বুঝতে সক্ষম হই, তারপর আপনার ভরসার যোগ্য কাছের একজন মানুষ হলেও হতে পারি। হ্যাভেন আরো কিছুটা অরুর দিকে ঝুঁকে আসে। অরুর কপালে সরু নাক ঘষলো। অরু খানিকটা কেঁপে উঠছে। হ্যাভেন বাঁকা হাসলো ছুঁচ কামড়ে। বিদ্রুপ স্বরূপ মুখবিরর গম্ভীর করে তুলল। কঞ্চ খাদে নামিয়ে গা জ্বালানো বুলি আওড়ালো। মেয়েদের হিপনোটাইজ করা বাম হাতের খেলা। দু চারটা মিষ্টি মিষ্টি আর
আবেগপ্রবণ কথা বললেই রসমালাইয়ের মতো গলে যায়। তোমার কি মনে হয় কিছুক্ষণ আগে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো সত্যি ছিল? না, তা কোনোভাবেই নয়। দিস ইজ আ টোটালি ফাকিং স্টুপিড ওপিনিয়ন। আমার কাউকে প্রয়োজন নেই। আমি খুব সুখী। যে থাকার সে এমনিতেই থাকবে। আলাদা করে অনুরোধ করার প্রয়োজন নেই। আমার কথা সিরিয়াস নিয়ে বোকার মতো আচরণ করো না। হ্যাভেন তালুকদার চাইলে যে কোনো জিনিস জোর করে নিজের কাছে ধরে রাখতে পারে। এসব লেম ধরনের আবেগপ্রবণ কথাবার্তা বলার প্রয়োজন নেই। গেট ইট? হ্যাভেন দূরত্ব বজায় রেখে অরুর থেকে সরিয়ে দাঁড়ায়। অরুর বিস্ময়কর দৃষ্টি, কি কর্তব্য বিমূঢ় মুখশ্রী দেখার ইচ্ছে হলো না। আর পাল্টা উত্তর শোনার প্রয়োজন বোধ করলো না। পেছন ঘুরে ব্যস্ত কদমে চলে গেল। কিন্তু তার শেষ কথাগুলো অরুর মনে গভীর এক দাগ কেটে গেল। নিজের পুরনো ফর্মে ফিরে রাগে ফুসফুস করতে লাগলো। মৃদুভাবে কেঁপে উঠেছে ক্রোধান্বিত শরীর। অরু রেগে পা দিয়ে ফ্লোরে আঘাতই করলো। নিজের উপর বিরক্ত হলো। তাতে ত্বচ চেপে পিটপিটি বলল, সাধে কি আর বলি, বজ্জাত লোক কিভাবে পাল্টে খেলো। আমারই বোঝার ভুল। উফ, এই লোকটার মধ্যে এমন কিছু আছে যার দরুন লোকটা আমার কাছে আসলে কেমন যেন অজানা এক ফিলিংস তৈরি হয় আমার। বজ্জাত লোকের চোখে অদ্ভুত এক মায়া আছে। আমি জানি না এই ফিলিংসের মানে কি, কি নাম দিব আমি এটার। না না, আমার এই অসহ্যকর লোকটার থেকে সাবধান থাকতে হবে। আমার সঙ্গে কোনো রকম চালাকি করার কোনো সুযোগ দেওয়া যাবে না, বেটা খচ্চর একটা। ভার্সিটির ক্যাম্পাসের ছকছকে রাস্তায় গাছে জমে থাকা পানি চুপচুপ করে পড়ছে। রাতে অল্প স্বল্প বাড়িধারা নেমেছিল ধরিত্রীতে। বাড়িধারার বিন্দু বিন্দু জলকণা প্রকৃতির মাঝে সতেজতা এনে দিয়েছে। গাছের পাতা ম্লান করে উঠেছে টুপুর টুপুর বাড়িধারার জলকণায়। সেই জলকণার ফোটায় ফোটায় পড়ে গিয়ে দখল করেছে ভূপৃষ্ঠ। বৃষ্টি থেমে গেলেও হালকা একটা ঠান্ডা শীতল আমেজ। অঙ্কিতা আপন ছন্দে ভার্সিটির ক্যাম্পাসে হাঁটছে। ওর মাথা নিচু, চোখে মুখে চিন্তার ছাপ। চিন্তার কারণ সায়র নামক উগ্র ছেলেটা। কে জানে কখন হুট করে সামনে এসে পাবলিক প্লেসে কি করে বসে। এই চঞ্চল ছেলেকে বিন্দুমাত্র বিশ্বাস নেই। অঙ্কিতা সাবধানে এইদিক ওদিক নজর বুলিয়ে হেঁটে যাচ্ছে। অতি নিকটে কারো জুতার খচখচ আওয়াজে কর্ণগোচর হতে সহসা পেছন ফিরে তাকায়। হরিণী নেত্রদয় ভেসে ওঠে সায়রের পুলকিত মুখশ্রী। সায়র রেডি স্মাইল দিয়ে পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে। অঙ্কিতা হাঁটার তালে সায়রও এতক্ষণ তার পিছু পিছু হাঁটছিল। সায়র দাঁত কেলিয়ে অঙ্কিতার দিকে তাকে জিজ্ঞেস করলো, জান্টুস, কি ব্যাপার দাঁড়িয়ে পড়লে যে? আমাকে মিস করছিলে বুঝি? অঙ্কিতা ভ্রু কুচকে ফেললো তিরিকি মেজাজের সহিত বলল, আমি কেন আপনাকে মিস করতে যাব? থাক, আর মুখ ফুটে বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। কি বুঝেছেন? তোমার মনে কি চলছে? কি চলছে আমার মনে? সায়র কিঞ্চিত ঝুঁকে আসে কণ্ঠ খাদে এনে হিসিয়ে বলল, সামথিং সামথিং। অঙ্কিতা ভ্রু কুচকে তাকায়, দপ্ত শ্বাস ছেড়ে চড়া গলায় বলল, আপনার এসব লজিক ছাড়া কথা জাস্ট অফ করুন। কথার আবার কোনো লজিক হয় নাকি? কথায় কথাই হয়। তা তুমি কি ঠোঁটের সার্জারি করেছো? আকস্মিক অপ্রত্যাশিত কথায় অঙ্কিতা ভাবাচাকায় খেয়ে গেল। নাকের পাটাতন ফুলিয়ে চাপা রাগী গলায় প্রশ্ন করল। অঙ্কিতা ছোটটি জবাব দেয়, আপনার কেন মনে হলো আমার ঠোঁটের সার্জারি করেছি? তোমার ঠোঁট জোড়া অতিরিক্ত সফট আর ড্র দেখে মনে হচ্ছে সার্জারি করা, তাই জিজ্ঞেস করেছি। সার্জারি করতেই পারো, দোষের কিছু না। আমার টাকা এত বেশি হয়ে যায়নি যে ঠোঁটের সার্জারি করে সেই টাকা অপচয় করব। সায়র দুষ্ট হেসে ফিচল গলায় বলল, এত রাগ দেখাচ্ছ কেন? তুমি যখন রাগ করো তখন তোমাকে নাক মুখ বাঁকানো ছোট একটা পেঁপের মতো দেখায়। অঙ্কিতা চোখ ছোট ছোট করে থাকায় বোধ মুখে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থেকে কটমট করে বলে, আপনি আমাকে পেঁপে বললেন? আমি পেঁপের মতো? সায়র হেসে কটাক্ষ করে বলে, ইউ নো হোয়াট জান্টুস, তুমি খুব কিউট। তোমাকে পেঁপে বলেছি প্রশংসা করে। এখন যদি রেগে গাল ফুলিয়ে রাখো তাহলে নিজেকে কন্ট্রোল কিভাবে করব? দেখা গেল তোমার ফুলে রাখা গালে কুটুস করে কামড় বসিয়ে দিলাম, তখন এর দায়ভার কিন্তু আমার থাকবে না, সম্পূর্ণ দায়ভার তোমার। অঙ্কিতা ছট করে সায়রের কাঁধে একটা হালকা ধাক্কা দিল। রাগে ফুসফুস শব্দ তুলে বলল, আমি আপনার নামে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন করব। সায়র শয়তানি হেসে স্বার্থপরের মতো বলল,
পেপে বলায় প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করবে? যাও করো, নো প্রবলেম। উল্টো তোমার লস। ভার্সিটির সিনিয়রদের সাথে খারাপ আচরণ করার জন্য তোমার যে আমি কি অবস্থা করব সেটা তুমি কল্পনাও করতে পারছো না। দেখি প্রিন্সিপাল কার কথা বিশ্বাস করে, তোমার নাকি আমার। আমি কখন সিনিয়রদের সাথে খারাপ আচরণ করেছি? আমাকে কি তোমার চোখে পড়ে না? আমি তো আপনার সঙ্গে খারাপ আচরণ করিনি। সেটা তো তুমি আর আমি জানি, আর কেউ না। আপনি একটা জাতা। এইভাবে বলো না জান্টুস, বুকে লাগে। এই দুনিয়ায় তোমাকে ছাড়া আমার আর কে আছে বলো? ওই গুটি কয়েক গার্লফ্রেন্ডই তো রয়েছে, বিশ্বাস করো ওদের জীবনে একটা চুমু খায়নি, শুধু নিজের বউকে খাবো বলে। পেঁপে ছাড়া যেমন খাবারের স্বাদ হয় না, তেমন তুমি ছাড়া আমার জীবন চলবে না, সেটাই বোঝাতে চেয়েছি। তাই বলে পেঁপের সাথে তুলনা? আর আমি তো একবারও জিজ্ঞেস করিনি আপনি ওদের চুমু খেতেন কিনা। সায়র যেন কিচ্ছু হয়নি এমন ভঙ্গিতে বলল। তোমাকে জিজ্ঞেস করতে হবে কেন? আমি নিজ দায়িত্বে হবু বউকে আগে ভাগে জানিয়ে রাখতে চাই আমার ঠোঁট কতটা ভার্জিন, বুঝেছো? পথ ছাড়ুন, না তো আমি সত্যি সত্যি প্রিন্সিপাল স্যারকে নালিশ করব। সায়র ভয় পাওয়ার অভিনয় করে বলল। অঙ্কিতা প্লিজ দয়া করে বিচার দিও না, আমার ভয় করছে। তুমি না পৃথিবীর সেরা ভয়ঙ্কর পেঁপে। রাগ হলো, তবে অধরের কোথাও কিঞ্চিত মুচকি হাসি ফুটে উঠল। ও জানে সায়র ওকে জ্বালানোর জন্য বলেছে। হাসি চেপে গম্ভীর কণ্ঠে বলল, আপনি একটা পাগল। তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টা করছো না। এত কষ্ট আমার সহ্য হচ্ছে না অঙ্কু জান্টুস। শীতের রাত একা একা কাটানো যে কতটা কষ্টের, সেটা তো ইনোসেন্ট আমি আর আমার ঠান্ডা কোলবালিশ বুঝতে পারি। হ্যাভেন হাত ঘড়ি পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে আসলো। শু ক্যাবিনেট থেকে ছকছকে পলিশ করা জুতা বের করে পরে উঠে দাঁড়াতে ছোট ছোট হাতে কেউ তার পা জড়িয়ে ধরল। হ্যাভেন গ্রীবা বাঁকায়, চুচুল পোকায় ধরা দন্তপাটি বের করে হাসছে। তার হাতে তার হ্যাভেনের ওয়ালেট। ছেলের হাসি দেখে হ্যাভেনের অধরও হাসির ঝলক দেখা যায়। ছোট্ট ছেলে টুটুল জীবনের সমস্ত মিষ্টি আনন্দ আর দুষ্টুমির মূর্ত প্রতীক হয়ে হ্যাভেনের জীবনে পদার্পণ করেছে। হ্যাভেন ওয়ালেট নিয়ে প্যান্টের পকেটে রাখে, টুটুলকে কোলে তুলে গালে চুমু খায়। টুটুল হাত বাড়িয়ে হ্যাভেনের পরিপাটি করা চুলগুলো অগোছালো করে দেয়। তৎক্ষণাৎ হ্যাভেনের মুখভঙ্গি পাংশিত হয়ে গেল। নিজের চুল বডি ফিটনেস নিয়ে হ্যাভেন যথেষ্ট সচেতন আর সিরিয়াস। সবসময় নিজেকে পারফেক্ট বাবু সাজিয়ে রাখতেই পছন্দ করে। টুটুলের ছোট্ট নাকে আলতো কামড় দিয়ে হ্যাভেন মুখ কালো করে বলে। টুটুলও খিলখিল করে হেসে ওঠে। বাবার কথায় সে মজা পেয়েছে, কিন্তু হ্যাভেনের বেজার মুখ দেখে হাসি উবে যায়। আবারও চুলে ভাজে হাত বুলিয়ে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা চালায়। পুরোপুরি না পারলেও মোটামুটি গোছাতে সক্ষম হয়েছে। ছেলের কাজে হ্যাভেন হাসল। হ্যাভেনের গালে আদর দিয়ে টুটুল থিম স্বরে বলল, আব্বু তুমি জানো আমি তোমার জন্য চাঁদ আর তারা এনে দিব। আমার স্কুলের বন্ধুরা তাদের প্যারেন্টসদের এনে দিয়েছে। হ্যাভেন ছেলের ঠোঁটে চুমুকে স্মিত হেসে বলে, তুমি তো আমার ছোট্ট রাজা, তা আমি কি জানতে পারি আমার কলিজা কোথা থেকে চাঁদ আর তারা নিয়ে আসবে? টুটুল গোল গোল চোখে চেয়ে ভাবুকতা গলায় জবাব দিল, আকাশ থেকে নিয়ে আসবো। আমি তো তোমার জন্য সব কিছু করতে পারি। হ্যাভেনের মনটা ভরে যায়। আনমনে নেত্রদয় ছলছল করে উঠে বার কয়েক পলক ঝাপটে তা লুকিয়ে ফেলার চেষ্টা করে। টুটুলের নিষ্পাপ মুখশ্রী দেখলে প্রাণ জুড়িয়ে যায়। হ্যাভেন না থাকলে সেই দিন এই ছোট্ট প্রাণটার কি হতো? ঝরে যাওয়া বেলি ফুলের ন্যায় ভেসে যেত কোনো মহাসমুদ্রে। অকাল মৃত্যু হতো হ্যাভেনের ছোট্ট কলিজাটার। টুটুলের দুষ্টুমির মধ্যে লুকিয়ে থাকে এক বিশাল পৃথিবী, যা শুধু তার আবুর জন্য উজ্জ্বল। টুটুল আধো আধো গলায় পুনরায় বলল, তুমি যখন আমার পাশে থাকো আমি তখন পৃথিবীর সবচেয়ে সুখী ছেলে মনে করি আপু। হ্যাভেন টুটুলের কপালে স্নেহময় প্রগাঢ় চুমু দিয়ে উৎফুল্ল চিত্তে বলে, তুমি আমার পৃথিবী কলিজা, আমার চোখের মনে তুমি, আমার ভালো সেরা ছেলে। টুটুল ছোট্ট হাত দুটি দিয়ে হ্যাভেনের গলার চারিপাশে মুড়িয়ে জড়িয়ে ধরে, বাবার গালে হাত বুলিয়ে দেয়। হ্যাভেন চোখের পানি নিয়ে টুটুলকে চুমু খেয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তুমি। শুধু আমার ছিল না, তুমি আমার জীবন, আমার সব কিছু। অবশ্য আরও জন আছে আমার হৃদয়ে দাপিয়ে বেড়ানো মানুষ, কিন্তু সেই মহারানী তো আমাকে পাত্তাই দেয় না। শেষের কথাটা বিড়বিড় করে বলল হ্যাভেন। বাবা ছেলের খুনসুটির মধ্যে হাতে পুঁথির কারুকার্যে শোভিত পার্স, একটি খাতা আর একটা মোচা বই নিয়ে অরু ওদের সামনে এসে দাঁড়ায়। অরুকে দেখে টুটুল ভুবন ভোলানো হাসি দেয়। বিনিময় অরু কিঞ্চিত মুচকি হাসল। আব্বু
সুন্দর আম্মু এসেছে। ছেলের কথা হ্যাভেন সামনে দৃষ্টি তাকালো, অমনি ধনুকের ন্যায় অদৃশ্য কিছু একটা বুকে বিঁধল। গাছে গাছে ছুটে বেড়াচ্ছে সুখকর তীব্র আন্দোলন। বক্ষ পিঞ্জিরের উথাল পাথাল ঢেউ হানা দিচ্ছে সবেগে। পলকহীন চোখে চেয়ে থাকলো অনিমেষ। নববধূর একই নিশা ধরনের রূপ। অরুর পরনে একটি স্টাইলিশ টপস আর ফিটিং স্লেডিস জিন্স প্যান্ট, গলায় আলতো করে জড়ানো স্কার্ফ, কানে ছোট্ট পাথরের দুল, হাতে পাথরের কারুকার্য, সোনালী রঙের মোটা ব্রেসলেট, চুলগুলো পুতুলের মতন রাবার ব্যান্ড দিয়ে ঝুটি করে বাঁধা, যা তাকে আরো কিউট লাগছে। ঠোঁটে ম্যাজেন্টা রঙের লিপস্টিক যেন তার সৌন্দর্যকে এক অনন্য উজ্জ্বলতায় এনে দিয়েছে। চোখে মোটা করে টানা কাজল অরুর মায়াময় দৃষ্টিকে আরো গভীর করে তুলেছে। তুলতিতে আপেলের মতো অল্প টোল আছে, যা অরুর স্নিগ্ধ মুখশ্রীতে ফুটে আরো চমৎকার লাগছে। এই সাজ দেখে হ্যাভেন থমকে দাঁড়ায়। তার বুকের গভীরে হৃদস্পন্দন যেন থমকে থেমে যাওয়ার উপক্রম। অরুর এই সৌন্দর্য আর ব্যক্তিত্বের মুগ্ধতা হ্যাভেনকে স্তব্ধ করে দেয়। মুহূর্তটা যেন সময়ের উপরে ভেসে থাকা এক অপরূপ অনুভূতি হয়ে ওঠে। হ্যাভেন তখন থেকে ড্রাইভিং সিটে বসে চিকচিক করে শব্দ দিচ্ছে, অথচ অরুর তাতে কোনো ভাবান্তর ঘটল না। হ্যাভেনের মেজাজ খারাপ হচ্ছে। তাকে অফিস যেতে হবে, ইউনিভার্সিটিতে যাবে। আগে বললে শাড়ির সাথে পাঠিয়ে দিত, কিন্তু এখন হ্যাভেনকে পৌঁছে দিতে হবে।